স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 জন গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনসিপির 10 দিনের কর্মসূচি ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কালীগঞ্জে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, পুলিশ সহ আহত 12। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, কাবুল, পখতিয়া ও কান্দাহারে বিমান হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভিযোগ উঠেছে এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে, তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনুসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়াপুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারেকের এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেফতার না করে। সেই সবুজ সংকেত পাওয়ার পর তারেক জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে, তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের ওপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে পালা বদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারত বিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তার নেপথ্যে জামাতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামাত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এদিকে তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন, খুব ভালো নির্বাচন হয়েছে। বর্তমানে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি একটা সময়ে ছিল আওয়ামী লীগের শত্রু, কিন্তু এখন তারাই আওয়ামী লীগের বন্ধু। শেখ হাসিনা ভারতে আছেন, কোথায় আছেন তা কেউ জানেন না। অন্যদিকে জুলাই আন্দোলনে ছাত্র গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা মামলাগুলির দায়িত্ব ছিল বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকরা মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য 453 পৃষ্ঠার রায়কে 6টি ভাগে বিভক্ত করে পাঠ করেন। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে, শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে পারেন। বিএনপি ক্ষমতায় আসার পর একাধিক জায়গায় বদল আনছেন। তেমনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাজুলের জায়গায় ওই পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। তাজুল নাকি হাসিনাকে সাজা দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন। কয়েকজন আসামিকে বাঁচানোর জন্য টাকা নিয়েছিলেন তিনি। সেই তাজুল ইসলামকেই সরিয়ে দিলেন তারেক রহমান। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। আরও জানিয়ে দেব, ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 জন গ্রেফতার।
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৬টার দিকে মুজিব প্রেমিক বাংলার নারীরা ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে আটক করে, অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। এদিকে এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা। জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে স্লোগান ধারণ করে ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। এই আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যম কর্মী এবং অ্যাক্টিভিস্টদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত ১ বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে। এছাড়া ২ মার্চ ১২ রমজান চট্টগ্রাম, ৩ মার্চ ১৩ রমজান কুমিল্লা, ৪ মার্চ ১৪ রমজান সিলেট, ৫ মার্চ ১৫ রমজান ময়মনসিংহ, ৬ মার্চ ১৬ রমজান ঢাকা, ৭ মার্চ ১৭ রমজান ফরিদপুর, ৮ মার্চ ১৮ রমজান বরিশাল, ৯ মার্চ ১৯ রমজান খুলনা, ১০ মার্চ ২০ রমজান রাজশাহী, ১১ মার্চ ২১ রমজান রংপুর, ১২ মার্চ ২২ রমজান ঢাকা মহানগর, ১৩ মার্চ ২৩ রমজান ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ ২৪ রমজান ঢাকা মহানগর। আরও জানিয়ে দেব, কালীগঞ্জে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ডাকা সমন্বয় সভা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ২ পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহ ৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এবং রামনগর কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা মোখলেসুর রহমান, পিন্টু মিয়া ও মতি মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভা চলাকালে বিবদমান পক্ষের নেতাকর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা চরম উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। সংঘর্ষে এক পর্যায়ে এক পক্ষের নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে থানা চত্বরে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেল ও ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্য আহত হন। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, কাবুল, পক্তিয়া ও কান্দাহারে বিমান হামলা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্স-এ পোস্ট করে ঘোষণা দিয়েছেন যে দেশটি এখন আফগান তালেবান সরকারের সঙ্গে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত। তিনি লিখেছেন, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। এখন এটি আমাদের এবং তোমাদের অর্থাৎ আফগানিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তান বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুল সহ পক্তিয়া ও কান্দাহার প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গাজাব লিল হক। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, এতে তালেবানের সামরিক স্থাপনা, ব্রিগেড ঘাঁটি ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
কাবুল ও কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনকে চূর্ণ করে দিতে সম্পূর্ণ সক্ষম। মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপোষ নেই। প্রতিটি আগ্রাসনের যথাযথ প্রতিবাদ দেওয়া হবে। সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় শান্তি চেয়েছে, কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে। এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলা নিশ্চিত করেছেন। বলেছেন, কাবুল, পক্তিয়া ও কান্দাহারে হামলা চালানো হয়েছে। তবে তিনি দাবি করেছেন এতে কোনো হতাহত হয়নি। তালেবান পাল্টা হামলায় পাকিস্তানি সেনাদের হতাহতের দাবি করেছে। দুই পক্ষের হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে। স্বাধীনভাবে যাচাই করা যায়নি।